আপনার রাউটার যেমনই হোক, যে স্ট্যান্ডার্ডের হোক, ইউজ দ্য রাউটার লাইক এ প্রো। কয়েকটা বিষয় আছে যেগুলো ঠিকঠাক করে নিলেই আপনার রাউটার আগের চাইতে 10 টাইম বেটার পারফর্ম করতে পারে, অ্যান্ড বিষয়টা একদম ফ্রি। তবে তার জন্য আপনাকে সামান্য কিছু কাজ করতে হবে, একটুখানি এফোর্ট দিতে হবে। বাহ্যিক কিছু কাজ এবং কিছু নজরদারির পাশাপাশি রাউটারের মধ্যকার কিছু সেটিংস আপনাকে পরিবর্তন করতে হবে, এবং এটা পারলেই আপনি হয়ে যাবেন আপনার নিজের রাউটারের একজন প্রো ইউজার। চলেন আর ভূমিকা না দিয়ে আমরা আসল জায়গায় প্রবেশ করি। সাথে আছে মাজহারুল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি মানে টোটাল সলিউশন প্লাস। সবার প্রথমে আপনার নিজের রাউটারে যে সমস্ত সুযোগ সুবিধা আছে, গুণ আছে, দোষ আছে, সীমাবদ্ধতা আছে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যেমন আপনি কি রাউটার ব্যবহার করতেছেন, ডুয়েল ব্যান্ডের আধুনিক রাউটার নাকি সিঙ্গেল ব্যান্ডের ওল্ড স্ট্যান্ডার্ড রাউটার, আপনার রাউটারের এন্ট্রি নাকি 2টা 4টা নাকি তার থেকেও বেশি, ওয়াল মাউন্টের ফ্যাসিলিটি আছে নাকি নাই, টেবিলে রেখেই কি চালাতে হয়, ইত্যাদি ইত্যাদি। এবার রাউটারের 2.4 GHz এর স্পিড এবং রেঞ্জ নিয়ে যে লিমিটেশন তৈরি হতে পারে, এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট। এই ফ্রিকোয়েন্সিটা খুব অল্পতেই বিগড়ায় যায়। কিছু দৃশ্যমান এবং কিছু অদৃশ্য ফ্যাক্টর আছে যেগুলো আপনার রাউটারের রেঞ্জ এবং স্পিডকে আংশিক অথবা পুরোপুরি অকার্যকর করে ফেলতে পারে। দৃশ্যমান বাধাগুলোর মধ্যে আছে দেয়াল, ছাদ, ফার্নিচার, অ্যাকুয়ারিয়াম ইত্যাদি ইত্যাদি। এই বাধাগুলো খুব সহজে এড়ানো যায় কিছু টিপসের মাধ্যমে, বা যেগুলো সহজে এড়ানো যায় না সেগুলো হচ্ছে অদৃশ্য বাধা, লাইক বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স থেকে রিলিজ হওয়া ফ্রিকোয়েন্সি। আমি টিভি, ফ্রিজ, বিশেষ করে মাইক্রোওয়েভ ওভেন এগুলোর কথা বলতেছি। এগুলো থেকে ক্রমাগত ফ্রিকোয়েন্সি নিঃসরণ হয় এবং অ্যাকচুয়ালি এই নিঃসরণ কোনো নিয়ম নীতি মেনে হয় না। এগুলো এত ব্রডার ওয়েতে নিঃসরণ হয় যে আপনার রাউটারের পক্ষে আসলে 2.4 GHz ফ্রিকোয়েন্সিকে এগুলোকে এড়িয়ে ট্রান্সমিট করা সম্ভব হয় না। ফলে যথেষ্ট পরিমাণ ইন্টারফারেন্সের সৃষ্টি হয় যা আপনার রাউটারের যে ফ্রিকোয়েন্সি সেটাকে দুর্বল করে দেয়। তবে আপনার অ্যাপ্লায়েন্স থেকে সৃষ্টি হওয়া যে ইন্টারফারেন্স, এটা আপনার পুরো বাসায় ছড়ায় ছিটায় থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। সাধারণত যে অ্যাপ্লায়েন্স থেকে এটা বের হয়েছে সেটা খুব বেশি দূর পর্যন্ত শক্তিশালী থাকে না। সংশ্লিষ্ট অ্যাপ্লায়েন্সের কাছাকাছি কোনো একটা জায়গার মধ্যে ইন্টারফারেন্সটা অধিক মাত্রায় সীমাবদ্ধ থাকে। ফলে রাউটারকে আপনি এমন জায়গায় প্লেস করবেন যেন সেটা অ্যাপ্লায়েন্স থেকে একটু দূরে থাকে। ফলে একদম ইনিশিয়ালি আপনার রাউটারের যে 2.4 GHz সেটা ওই অ্যাপ্লায়েন্সের নিঃসরিত যে ফ্রিকোয়েন্সি তার দ্বারা ইন্টারাপ্টেড হওয়ার সুযোগ পাবে না। ইনিশিয়ালি যদি আপনার ফ্রিকোয়েন্সিকে সে নষ্ট না করতে পারে, সেটা ফার্দার খুব বেশি একটা আপনার ফ্রিকোয়েন্সির উপরে ইফেক্ট করতে পারবে না। পরবর্তীতে ঘরের মধ্যে যখন ফ্রিকোয়েন্সি ছড়াইতে থাকবে, তখন আপনার অ্যাপ্লায়েন্স থেকে যে নিঃসরিত ফ্রিকোয়েন্সি আছে সেগুলো খুব বেশি আপনার রাউটারের যে ফ্রিকোয়েন্সি সেটাকে ডিস্ট্রাক্ট করতে পারবে না বা ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এটা ছাড়াও আরেক ধরনের ডিস্টারবেন্স আছে যেটার জন্য দায়ী হচ্ছে আপনার প্রতিবেশীর ওয়াইফাই রাউটার এবং তার 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি। এটাও আপনি চাইলে খুব সহজে এড়াইতে পারবেন। বোঝার সুবিধার্থে আমি এই জিনিসটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তবে দৃশ্যমান অবস্টাকলগুলোর কথা যেটা একটু আগে বলতেছিলাম, রাউটার প্লেসমেন্টের জন্য আপনার বাসার যে দেয়াল আছে সেগুলোকে রিকগনাইজ করা খুবই ইম্পর্টেন্ট। সেই দেয়ালগুলোর পজিশন এবং প্যাটার্নকে রিকগনাইজ করা মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে অন্যতম। এবার আপনাকে রাউটারের প্লেসমেন্ট সিক্রেট সম্পর্কে জানতে হবে। রাউটার প্লেসমেন্টের 3টা গোল্ডেন রুল আছে যেগুলোকে বলা হচ্ছে ট্রাইফেক্টা। ট্রাইফেক্টার প্রথমটা হচ্ছে সেন্ট্রাল, দ্বিতীয়টা হচ্ছে এলিভেটেড এবং থার্ড হচ্ছে লাইন অফ সাইট। এগুলোর মানে কি? সেন্ট্রাল মানে হচ্ছে আপনি যেখানে রাউটারটা বসাবেন সেটা অবশ্যই বাসার মাঝখানটা হইতে হবে, এটাকেই বলা হচ্ছে সেন্ট্রাল। অর্থাৎ আপনি বাসা হোক অথবা অফিস হোক, যেখানে আপনি বসাবেন সেই জায়গার মাঝখানটাতে আপনাকে বসাইতে হবে যদি আপনার সিঙ্গেল ইউনিটের রাউটার হয়। কারণ আমরা সাধারণত বাসা বাড়িতে যেসব রাউটারগুলো ব্যবহার করি সেগুলোর এন্টিনার কোয়ালিটি হচ্ছে ওমনি ডিরেকশনাল, এবং ওমনি ডিরেকশনাল এন্টিনাগুলো হচ্ছে বাসার চতুর্দিকে সমানভাবে ফ্রিকোয়েন্সিকে ছড়ায় দেয় এবং সেটা ভূমির সাথে সমান্তরালে ছড়ায়, উপরে নিচে কম যায়। ফলে আপনি যদি রাউটারকে বাসার মাঝ বরাবর বসান তাহলে রাউটারের পক্ষে সবচেয়ে অ্যাকুরেটলি আপনার বাসার চতুর্দিকে এই ফ্রিকোয়েন্সিকে ছড়ায় দেওয়া সহজ হয়। পক্ষান্তরে রাউটারকে আপনি যদি বাসার এক কোণার দিকে চাপায় বসান তাহলে আপনার সিগন্যাল ওয়েস্টেজ হবে এবং বাসার একটা পোর্শন দেখবেন যে সিগন্যালের আওতাতেই আসে নাই। অলমোস্ট প্রতিটা বাসায় আপনি দেখবেন যে মাঝ বরাবর জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। এখানে এমন কোনো জিনিস থাকে না যেটা কিনা ইনিশিয়ালি আপনার সিগন্যালকে আটকায় দিতে পারে, যেমন ধরেন যে দেয়াল অথবা পিলার। ফলে ইনিশিয়ালি রাউটারের পক্ষে খুব দূর দূরান্তে তার ফ্রিকোয়েন্সিকে ছড়ায় দেওয়া সম্ভব হয়। শুধু তাই না, এই ধরনের রাউটারগুলোর এবং তার যে এন্টিনা, তাদের পজিশনগত একটা বিষয় আছে, বিশেষ করে এন্টিনার। এটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু বি ডান বাট মোস্টলি ওভারলুকড। রাউটার যদি আপনি ওয়ালে হ্যাং করে চালান তাহলে এন্টিনাগুলো থাকবে এরকম, অর্থাৎ দেয়ালের সাথে গা ঘেঁষে লম্বালম্বি করে। আর যদি টেবিলে রেখে চালান তাহলে থাকবে এরকম, অর্থাৎ টেবিল বা ভূমির সাথে 90 ডিগ্রি করে। তবে ওয়ালে হ্যাং করে চালান অথবা টেবিলে রেখে চালান, আপনাকে এটা এনশিওর করতে হবে যে সেই রাউটারটা লিফটেড অবস্থাতে আছে, যেটা হচ্ছে ট্রাইফ্যাক্টার সেকেন্ড রুল। এখন কতটুকু লিফটেড থাকবে? সাধারণত দাঁড়ানো অবস্থায় একটা মানুষের
চোখ বরাবর অথবা বুক বরাবর আপনাকে রাউটার প্লেস করতে হবে। যদি সেটা কখনো সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে ভূমি থেকে 2.5 ফিট উপরে অথবা দেয়ালে হ্যাং করলে 6 ফিটের মধ্যে এরকম একটা জায়গাতে বসাতে পারলেই আপনার কাজ হয়ে যাবে। এত টেনশন করার কিছু নাই। তবে এতটুকু খেয়াল রাখবেন সেটা যেন একদম মাটিতে পড়ে না থাকে অথবা আসমানে উঠে না যায়। এটা আপনাকে লাইন অফ সাইট মেনটেন করতেও সাহায্য করবে, যেটা কিনা ট্রাইফ্যাক্টর থার্ড রুল। লাইন অফ সাইট মানে হচ্ছে দর্শক এবং দৃশ্য বরাবর একটা বাধাহীন দৃষ্টিসীমার সোজা পথ। अरे कहना क्या चाहते हो? আপনি আপনার বাসার মাঝখানে দাঁড়িয়ে ঘাড় এবং চোখ ঘুরিয়ে চারিদিকে তাকাবেন। অবস্থান থেকে না সরে খালি চোখে সরাসরি যেসব জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আপনার লাইন অফ সাইট। এখন আপনার জায়গায় আপনি একটা ওয়াইফাই রাউটারকে কল্পনা করেন। রাউটারের ফ্রিকোয়েন্সি যেসব জায়গায় সরাসরি হিট করতে পারতেছে ওইটাই হচ্ছে রাউটারের জন্য লাইন অফ সাইট। আর আমার বলা পদ্ধতি অনুসারে আপনি যদি একটু লিফটেড অবস্থাতে বাসার মাঝখানটাতে আপনার রাউটারকে বসান, যে জায়গাটা কিনা অলরেডি খোলা, এরকম একটা অবস্থান থেকে ম্যাক্সিমাম লাইন অফ সাইট কভার করা ওই রাউটারের পক্ষে অবশ্যই পসিবল। আপনি দেখবেন যে এরকম একটা জায়গায় রাউটারকে বসানোর পরে ম্যাক্সিমাম এলাকায় রাউটারের লাইন অফ সাইটের আওতায় চলে আসছে। অলমোস্ট সবগুলো রুমের দরজায় রাউটার স্ট্রেট লাইনে পেয়ে যাচ্ছে এবং এটা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদিও আসলে রাউটারের যে সিগন্যাল আছে সেটা বিভিন্ন দেয়ালে বাড়ি টাড়ি খেয়ে অবস্ট্রাকল ভেদ করে চলে যেতে পারে, তারপরেও দেয়ালে রিফ্লেক্ট হয়ে তারপরে দেয়ালের ভিতর দিয়ে ঢুকে আপনার পর্যন্ত পৌঁছাইতে পারা আর সরাসরি আপনার কাছে চলে যাওয়া দুইটা কিন্তু দুই জিনিস। কারণ এসব বাধা রিফ্লেকশন আপনার রাউটারের যে ফ্রিকোয়েন্সি সেটাকে কমাই দিবে, সেখানকার ডাটা প্যাকেট লস করায় দেওয়ার সম্ভাবনা থাকবে, ফলে স্পিড কমে যাবে এবং ল্যাটেন্সির পরিমাণ বেড়ে যাবে। সো আপনি রাউটার যেখানে বসাইছেন সেখান থেকে আপনি যদি আপনার রুমের দরজাগুলোকে ঠিকমতো দেখতে পান তাহলে আপনাকে বুঝতে হবে যে রাউটারের জন্যও লাইন অফ সাইটটা ক্লিয়ার আছে, যেহেতু আপনার জন্য ক্লিয়ার। এবং এরকম জায়গায় যদি আপনি বসাইতে পারেন তাহলে যে সমস্যাগুলোর কথা একটু আগে বললাম এগুলোর একটাও আপনাকে ফেস করতে হবে না। সেকেন্ডলি, একটা ক্লিয়ার লাইন অফ সাইট আপনার ওয়াইফাই রেঞ্জটাকেও বাড়ায় দিবে, যেহেতু তাকে অনেক কিছু ভেদ করে তারপর ওই পাশে যাওয়া লাগতেছে না এবং ইনিশিয়ালি সেই রাউটারের ফ্রিকোয়েন্সি বাধাগ্রস্ত হচ্ছে না, ফলে তার পক্ষে দূর দূরান্ত পর্যন্ত কিন্তু ফ্রিকোয়েন্সি ছড়ায় দেওয়া সহজে পসিবল হবে। থার্ডলি, সে কিন্তু যে কোনো ইন্টারফারেন্সকেও মিনিমাইজ করতে পারবে, যেহেতু তার ফ্রিকোয়েন্সির অন দ্য ওয়েতে কোনো কিছু নাই। দেন যারা আসলে একটা রেঞ্জ এক্সটেন্ডার অথবা মেশ ইউনিটের মাল্টিপল ইউনিট ব্যবহার করেন তাদের জন্য কিন্তু অবশ্যই লাইন অফ সাইট ক্লিয়ার থাকাটা ওয়ান অফ দ্য প্রায়োরিটি। এতক্ষণ আমরা এনভায়রনমেন্টের যে দৃশ্যমান বিষয়গুলো আছে যেগুলো কিনা একটা রাউটারের ফ্রিকোয়েন্সির 12টা বাজাতে পারে এবং সেখান থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানলাম। এবার আমরা রাউটারের ভিতরে ঢুকে সেখানকার কিছু সেটিংস পরিবর্তন করে আরো এফিশিয়েন্টলি আমরা কিভাবে অদৃশ্য যে ইন্টারফারেন্স গুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে পারি, প্লাস আমাদের রাউটারের যে পারফরমেন্স সেটাকে এনহ্যান্স করতে পারি, এই বিষয়টা দেখব। প্রথমেই দেখতে হবে যে আপনার প্রতিবেশীর কতগুলো ওয়াইফাই সিগন্যাল আপনার বাসায় এসে পৌঁছাচ্ছে এবং সেগুলো কতখানি জায়গা দখল করে আছে এই জিনিসটা অ্যানালাইসিস করতে হবে। কতগুলো সিগন্যাল আছে এটা বোঝার জন্য মোবাইল ফোনের ওয়াইফাই সেটিংসে যাবেন এবং যেখানে আপনার নিজের এসএসআইডি শো করতেছে রাউটারের ওই জায়গাটাতে দেখবেন যে কতগুলো এসএসআইডি শো করতেছে। যদি দুই একটা শো করে দেন ইউ আর ভেরি লাকি, আর যদি আমাদের মতো এরকম অসংখ্য শো করে যে গুণে শেষ করা যাচ্ছে না দেন ইউ আর ইন এ রিয়েল ট্রাবল। এদের কারণে সম্ভবত আপনার রাউটারের প্রপার পজিশনিং, অ্যান্টেনা পজিশন, ট্রাইফ্যাক্ট অ্যানালাইসিস, লাইন অফ সাইট সবকিছু ঠিকঠাক থাকার পরেও কোনো কাজ হচ্ছে না। এবং এখান থেকে উত্তরণের জন্য আপনি হয়তো অলরেডি ইউটিউবে হাউ টু ইনক্রিজ ওয়াইফাই স্পিড বাই চেঞ্জিং চ্যানেল নাম্বার এই টাইপের অনেক ভিডিও দেখছেন, বাট তাতেও কোনো কাজ হচ্ছে না। এর কারণ হচ্ছে বেশিরভাগ ভিডিওই আপনাকে কিছু মুখস্থ টিপস দিবে এবং বলবে যে আপনি চ্যানেল নাম্বারটাকে 1, 6, 11 অথবা 13 করেন। এর কারণ হচ্ছে এরা নন ওভারল্যাপিং চ্যানেল, এরকম কিছু মুখস্থ কথা বলবে। বাট আমার প্রশ্ন হচ্ছে নন ওভারল্যাপিং টু হুম? এরা কি কখনোই কারোর সাথে ওভারল্যাপ করে না? দেখেন, এখানে সবার মধ্যে একটা মিসকনসেপশন কাজ করে যে এই চ্যানেলগুলো কারোর সাথে ওভারল্যাপ করে না। এই জিনিসটা ঠিক না। এরা নন ওভারল্যাপিং মানে হচ্ছে এরা নিজেরা নিজেদেরকে ওভারল্যাপ করবে না। অর্থাৎ একটা রাউটারের 2.4 GHz এর ফ্রিকোয়েন্সির 1 নম্বর চ্যানেল, 6 নম্বর চ্যানেল এবং 11 নম্বর চ্যানেল এরা একে অন্যের সাথে ওভারল্যাপ করে না। বাট প্রতিবেশীর সেম চ্যানেলের 2.4 GHz এর ফ্রিকোয়েন্সি একটা আরেকটার সাথে ওভারল্যাপ করবে। যেমন আপনি হয়তো হিসাব করে চ্যানেল নাম্বার দিয়ে রাখছেন 6, যে ভাই এটা তো নন ওভারল্যাপিং চ্যানেল, বাট দেখবেন প্রতিবেশীও কিন্তু একই কাজই করে রাখছে, সেও দিয়ে রাখছে 6, সেও জানে যে এটা নন ওভারল্যাপিং চ্যানেল। বাট নন ওভারল্যাপিং এবং নন ওভারল্যাপিং দুইটা আলাদা রাউটারের 6 নম্বর চ্যানেল কিন্তু একজন আরেকজনের সাথে ওভারল্যাপিং করতে পারে যদি একজন আরেকজনকে তার ব্যান্ডউইথের মধ্যে পেয়ে যায়। সো অন্ধের মতো 1, 6, 11, 13 এগুলো সিলেক্ট করে দেন নন ওভারল্যাপিং চ্যানেল এগুলা,
এরকম বলার কোনো অপশন নাই এবং এভাবে অন্ধের মতো সেট করারও কোনো অপশন নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে, আপনাকে রিয়েল টাইম টেস্ট করতে হবে যে আপনার প্রতিবেশীর কোন কোন এসএসআইডি আপনাকে ডিস্টার্ব করতেছে, সেগুলোর চ্যানেল নাম্বার কত এবং সেগুলোর কোনটা কোন চ্যানেল উইথে অপারেট হইতেছে। এই জিনিসটা আপনাকে অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এখন আপনি এগুলো কেমনে করবেন? আমার এই ভিডিও যদি আপনি খেয়াল করেন, এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে যে গুগল প্লে স্টোরে ফ্রিতে পাওয়া যায় এরকম একটা অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার এনভায়রনমেন্ট এবং আশেপাশের যে ওয়াইফাই সিগন্যালগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করে নিজের জন্য সুইটেবল একটা চ্যানেল নাম্বার সহ ফ্রিকোয়েন্সিকে সেট করতে পারবেন। এবং এটাও দেখানো আছে যে চ্যানেল নাম্বার সেট করার পরে চ্যানেল উইথ 20 রাখলে ভালো, নাকি সেটাকে আপনি চাইলে 40 করতে পারবেন, বা 40 করলে কি সেটা পাশের কোনো সিগন্যালের সাথে ওভারল্যাপ করতেছে কিনা, এই জিনিসটাও আপনি ওই অ্যাপের মাধ্যমে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন। এবং সেটা যদি ওভারল্যাপ করে তাহলে কিভাবে তার রেমেডি করবেন, কিভাবে আপনি চাইলে চ্যানেল উইথকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে নিতে পারেন, আপনি সেই জিনিসটাও ওই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, একদম ভালো মতো মন দিয়ে দেখবেন সময় নিয়ে। সো যেটা আমি বলবো সেই ভিডিওর আলোকে সেটা হচ্ছে, ধরেন আপনার যে চ্যানেল নাম্বারটা খালি আছে আপনি অ্যাপের মাধ্যমে দেখলেন, আপনি ওই চ্যানেল নাম্বারটাই সিলেক্ট করবেন এবং আপনি এই চ্যানেল নাম্বার সিলেক্ট করার সময় দেখবেন যে তার আশেপাশে কতটুকু জায়গা ফাঁকা আছে। প্রতিটা চ্যানেল নাম্বার হচ্ছে 20 মেগাহার্টজ করে খায় এবং দুইটা চ্যানেল নাম্বারের মাঝখানে 5 মেগাহার্টজের একটা গ্যাপ থাকে। সো এই জিনিসটা মাথায় রাখেন। এখন আপনি যদি দেখেন যে 5 নম্বর চ্যানেল ফাঁকা আছে এবং তার আশেপাশে অনেক ফাঁকা আছে, তাহলে আপনি 5 নম্বর চ্যানেল দেন। যদি দেখেন যে 10 ফাঁকা 10 দেন, 11 যদি ফাঁকা থাকে 11 দেন, 6 ফাঁকা থাকলে 6 দেন। সোজা কথা, যেটা ফাঁকা থাকবে আপনি সেটা দিবেন। এখানে 1, 6, 11 এরকম মুখস্থ কোনো কিছু বলার কোনো অপশন নাই। আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন চ্যানেল নাম্বারটা সেট করবেন এবং তার যে চ্যানেল উইথ সেটা যখন সেট করবেন, তখন দেখবেন যে আশেপাশের কোনো চ্যানেল নাম্বারের চ্যানেল উইথের মধ্যে সেটা ঢুকে যাচ্ছে কিনা। যদি দেখেন যে খুব সামান্য পরিমাণ ওভারল্যাপ করছে, কোনো সমস্যা নাই, আপনি 40 মেগাহার্টজ করে দেন। যদি দেখেন যে না অর্ধেক করতেছে বা অর্ধেকের বেশি করে যাচ্ছে ওভারল্যাপ, তাহলে আপনাকে অবশ্যই সেটা কমাইয়া 20 মেগাহার্টজ করতে হবে। যদি 40 করতে পারেন ভালোই কারণে, তাহলে আপনি 2.4 গিগাহার্টজের যে ফুল পোটেনশিয়াল, অর্থাৎ ধরেন যে ওই রাউটারের 2.4 গিগাহার্টজে আছে 300 এমবিপিএস অথবা 574 এমবিপিএস, তাহলে আপনি পুরোটাই ব্যবহার করতে পারবেন। আর যদি 20 মেগাহার্টজ করে ফেলেন তাহলে অর্ধেকটা ব্যবহার করতে পারবেন। তবে আপনি একটা জিনিস মাথায় রাখেন যে ওভারল্যাপ করা 40 মেগাহার্টজের চাইতে নন ওভারল্যাপিং 20 মেগাহার্টজ অনেক বেটার পারফর্ম করে, অনেক ভালো স্পিড পাওয়া যায়, ল্যাটেন্সিও কম থাকে। এভাবে করেই আপনাকে একটা রাউটারের 2.4 গিগাহার্টজকে চ্যানেল উইথ এবং চ্যানেল নাম্বারের দিক থেকে অপটিমাইজ করে নিতে হবে। অ্যান্ড এই অপটিমাইজেশনটা আমরা 2.4 গিগাহার্টজের মাধ্যমে দেখাইলাম। 5 গিগাহার্টজ কেন বললাম না, আসলে ওখানে আরও বেশি নন ওভারল্যাপিং চ্যানেল থাকে, বাট আসলে 5 গিগাহার্টজের যে ফ্রিকোয়েন্সি, এটার মূল সুবিধা হচ্ছে এটার বাসার বাইরে খুব বেশি একটা যায় না, প্রতিবেশীর সাথে ওভারল্যাপ করার সম্ভাবনা খুবই কম, এবং প্রতিবেশীর যে 5 গিগাহার্টজ সেটাও আপনার 5 গিগাহার্টজের সাথে ওভারল্যাপ করার সম্ভাবনা একেবারেই নাই। সো 5 গিগাহার্টজ না, আসলে 2.4 গিগাহার্টজই হচ্ছে আমাদের কনসার্নের মূল জায়গা। আপনার রাউটারের 2.4 গিগাহার্টজ যেমন আরেকজনকে ডিস্টার্ব করে, আরেকজনের রাউটারের 2.4 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সিও কিন্তু আপনার বাসায় এসে আপনার রাউটারকে ডিস্টার্ব করবে। সো এক্ষেত্রে আমি যেটা দেখলাম, এই অ্যাপের মাধ্যমে অ্যানালাইসিস করে তারপর চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথটা সিলেক্ট করা, এটা সবার জন্যই বেটার। আপনার জন্যও বেটার, আপনার প্রতিবেশীকেও জানায় দেন, তার জন্যও বেটার। অন্যের রাউটারের সাথে নিজের রাউটারের যে ফ্রিকোয়েন্সি, এটাকে ডিফারেন্সিয়েট করতে পারাটা মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলোর মধ্যে একটা, এবং এই ট্রিক্সটা আপনি কাজে লাগায় দেখেন, আই এম শিওর ইউ উইল বি অ্যামেজড। আর 5 গিগাহার্টজের চ্যানেল নাম্বার চ্যানেল উইথ কিভাবে সেট করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, যে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে একদম খুব ভালো মতো বুঝিয়ে দেওয়া আছে যে আসলে গেমিং এর জন্য অথবা যে কোনো কাজের জন্য 5 গিগাহার্টজের ফ্রিকোয়েন্সিকে কিভাবে অপটিমাইজ করতে হয় এবং তার চ্যানেল নাম্বার চ্যানেল উইথ কিভাবে সেট করতে হয়, একটু সময় সুযোগ করে দেখে নিন। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য সুইট কম্বিনেশন অফ বিকন ইন্টারভেল অ্যান্ড ডিটিম ইন্টারভেল। রাউটারের ফার্মওয়্যারে আপনারা যদি যান, তখন বিকন ইন্টারভেল নামে এরকম একটা সেটিং দেখতে পাবেন, এবং ঠিক তার নিচেই দেখেন ডিটিম ইন্টারভেল নামে আরেকটা সেটিংস আছে, এবং এই দুইটার কিন্তু বেস্ট প্র্যাকটিসিং কম্বিনেশন আছে, যেগুলো আজকের ভিডিওর মাধ্যমে এই মুহূর্তে আমি ব্যাখ্যা করব। আর এগুলো অলরেডি যদি আপনি জেনে থাকেন, কংগ্রাচুলেশন, ইউ আর এ প্রো। তবে যারা প্রো না, তাদেরকে আমি একটু পরে একটা চার্ট দেখাবো বিকন ইন্টারভেল এবং ডিটিম ইন্টারভেলের কম্বিনেশন কিভাবে সেট করবেন এই ব্যাপারে। তার আগে বিকন ইন্টারভেল এবং ডিটিম ইন্টারভেল এই দুটো সম্পর্কে হালকা করে একটু বলে নিচ্ছি। বিকন হচ্ছে কাইন্ড অফ ব্রডকাস্ট অ্যানাউন্সমেন্ট উইথ প্যাকেট ইনফরমেশন। একটা রাউটার তার আশেপাশের ওয়াইফাই ডিভাইসগুলোকে তার নিজ অবস্থান জানান দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ইন্টারভেল পর পর ক্রমাগত বিকন থ্রো করতে থাকে। এই বিকনের মধ্যে কিছু বিকন প্যাকেট থাকে, যেগুলো কিনা আসলে কমান্ডের যে আনুষঙ্গিক প্যাকেট, অর্থাৎ আমি যে
কমান্ডটা দিছি সেই কমান্ডের যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটের সঙ্গে কিছু আনুষঙ্গিক প্যাকেট রাউটার বিকনের মাধ্যমে ওই ডিভাইসের কাছে থ্রো করে। লাইক একটা রাউটার বিকনের মাধ্যমে আপনাকে বলার চেষ্টা করবে আমি হচ্ছি অমুক ব্র্যান্ডের অমুক রাউটার আর এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, আমি তোমার কাছে 2.4 GHz এর 10 নম্বর চ্যানেল দিয়ে WPA3 সিকিউরিটি প্রোটোকল ব্যবহার করে অমুক ডাটা পাঠাচ্ছি যেটা এই পরিমাণ ব্যান্ডউইথের মধ্যে দিয়ে আসছে এবং যেখানে ডাটা রেট হচ্ছে এত, প্লাস প্যারেন্টাল কন্ট্রোলের এই রুলস সেখানে অ্যাপ্লাই করা আছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু। এখন এই যে ইনফরমেশন গুলো এগুলো কত সময় পর পর আপনার রাউটার ওই ডিভাইসটার দিকে পাঠাবে এইটাকে বলা হয় বিকন ইন্টারভেল এবং এটাকে পরিমাপ করা হয় TU অর্থাৎ টাইম ইউনিট দ্বারা। 1 TU সমান হচ্ছে 1024 মাইক্রোসেকেন্ড অর্থাৎ 102.4 মিলিসেকেন্ড। অপরদিকে ডিটিম ইন্টারভেল যেটা এটা কিন্তু আপনার বিকন ইন্টারভেলের সাথে ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ আপনি যদি একটার সেটিংস চেঞ্জ করেন আপনাকে অপরটার সেটিংসও চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু কাঙ্ক্ষিত যে কারণে আপনি চেঞ্জ করছেন ওই ফলাফলটা পাবেন না। অর্থাৎ দুইটার কম্বিনেশন যদি আপনি ঠিক না করতে পারেন টাইমিং এর তাহলে আপনি যতই গুতান কোনো কাজ হবে না। ডিটিম ইন্টারভেলের ফুল মিনিং হচ্ছে ডেলিভারি ট্রাফিক ইন্ডিকেশন মেসেজ। আপনার রাউটারের আন্ডারে যতগুলো ওয়াইফাই ডিভাইস অপারেটেড হইতেছে যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ইত্যাদি তাদের জন্য কাইন্ড অফ ওয়েক আপ শিডিউল হিসেবে কাজ করে, কারণ ব্যাটারি অপারেটেড যেসব ডিভাইস আছে এগুলো তাদের ব্যাটারি সেভ করার জন্য স্বয়ংক্রিয়ভাবে তাদের যে ওয়াইফাই সিগন্যাল বা রেডিও অ্যাক্টিভিটি এটা কিন্তু বন্ধ করে রাখে। এখন এই অবস্থায় রাউটার যদি র্যান্ডমলি তাদের কাছে বিভিন্ন ধরনের ব্রডকাস্ট বা মাল্টিকাস্টের ডাটা সেন্ড করতে থাকে তাহলে কিন্তু ঘুমিয়ে থাকার কারণে ওই ডিভাইসগুলো সেগুলো মিস করে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং মিস করলে অবশ্যই রাউটারকে সেটা আবার পাঠাইতে হবে যেহেতু রাউটারের দায়িত্বই ওইটা, ফলে আপনার ল্যাটেন্সি কিন্তু বাইরে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য রাউটার কি করে প্রথমে ওই ডিভাইসগুলোকে জাগায় তারপরে এই ব্রডকাস্ট এবং মাল্টিকাস্টের ডাটাগুলো সেন্ড করে, অর্থাৎ ডিভাইসগুলোর জন্য আগত যে ইনফরমেশন বিকন ইন্টারভেলের সাথে যে ইনফরমেশনগুলো আসবে যে ডাটা প্যাকেটগুলো আসতেছে এগুলো সম্পর্কে অ্যালার্ট করাই হচ্ছে ডিটিমের কাজ। এখন এটা আসলে সে কতক্ষণ পর করবে, কতক্ষণ পর সে ডিভাইসকে খোঁচা দিয়ে বলবে যে তোমার দিকে এই জিনিস কিন্তু আসতেছে, এই টাইমিংটা কত, এবং এই যে টাইমিংটা এটাকেই বলা হচ্ছে ডিটিম ইন্টারভেল। মূলত ডিটিম ইন্টারভেল হচ্ছে কয়টা বিকন ফ্রেম পরে একটা করে ডিটিম পাঠানো হবে সেটার হিসাব। তার মানে বিকন ইন্টারভেল হচ্ছে রাউটার কতক্ষণ পর বিকন থ্রো করে ডিভাইসের সাথে কমিউনিকেট করবে সেইটা, আর ডিটিম ইন্টারভেল ডিসাইড করে যে রাউটারকে কতক্ষণ পর বিকন বা প্যাকেট ডাটা রিসিভ করার জন্য সজাগ করে তুলতে হবে। যাই হোক, একটা রাউটারের কাছ থেকে চূড়ান্ত লেভেলে অপটিমাইজড পারফরমেন্স পাওয়ার জন্য কোন পরিস্থিতিতে কখন কিভাবে কতটুকু বিকন ইন্টারভেল এবং ডিটিম ইন্টারভেল সেট করতে হবে চলেন এবার চার্ট আকারে ওই জিনিসটা দেখি। স্ক্রিনে দেখানো এই চার্টটা খেয়াল করেন, এই চার্টটা আগে বুঝতে হবে তারপরে আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছি। এই চার্টের বাম পাশের প্রথম কলামে আছে সিনারিও অর্থাৎ কোন ক্ষেত্রে ব্যবহার করতে হবে, দ্বিতীয় কলামে আছে বিকন ইন্টারভেলের পরিমাণ এবং তৃতীয় কলামে আছে ডিটিম ইন্টারভেলের পরিমাণ এবং সর্বশেষ কলামে এই যে বিকন ইন্টারভেল এবং ডিটিম ইন্টারভেল এগুলো কোন রেশিওতে পরিবর্তন করলে কি ফলাফল দাঁড়াবে সে সম্পর্কে জানতে পারবেন। আপনি যদি বিকন ইন্টারভেল রাউটারের মধ্যে যেটা ডিফল্ট অবস্থায় থাকে অর্থাৎ 100 TU এটাই রেখে দেন এবং তার সঙ্গে ডিটিম ইন্টারভেলকে 2 করে দেন তাহলে ওয়াইফাই ডিভাইসগুলো থাকবে মডেস্টলি রেসপন্সিভ, নট সো হাই নট সো লো। পারফরমেন্স এবং স্টেবিলিটি ব্যালেন্সড অবস্থায় থাকবে যেটা আসলে আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে সাধারণ রাখবে, আপনি এক্সট্রা কোনো এনহ্যান্সমেন্ট সেখান থেকে পাবেন না। সেই সাথে ব্যাটারির কনজাম্পশন থাকবে নর্মাল এবং এটার ইউজ কেস হচ্ছে নর্মাল হোম কন্ডিশন এবং অফিস কন্ডিশন যেখানে অতিরিক্ত কোনো প্রেশার নাই এরকম জায়গা, এবং বিভিন্ন ধরনের ডিভাইস নর্মালি যেভাবে চলে আপনার সেভাবেই চলতে থাকবে, কোনো সমস্যা হবে না। বাট আপনি যদি একটু এনহ্যান্সমেন্ট চান, একটু এক্সপিরিয়েন্সটাকে অন্যরকম করতে চান তাহলে বিকন ইন্টারভেলকে আপনি একটু শর্ট করে রাখতে পারেন, যেমন 50 থেকে 75 TU এবং ডিটিম ইন্টারভেলকে তখন 1 করে দিতে হবে। তাহলে রাউটার খুবই ফাস্ট ডিভাইসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে অর্থাৎ ওয়াইফাই ডিভাইসগুলোকে, এন্ড ডিভাইসগুলোর অবস্থান যেরকমই হোক না কেন খুব ভালো রেসপন্সিভ থাকবে। তবে সেখানে অপারেশনাল ওভারহেড দেখা দেবে অর্থাৎ রাউটার এবং ক্লায়েন্ট দুইটাকেই অতিরিক্ত কাজ করতে হবে, তারা প্রচন্ড বিজি থাকবে, তো সেখানে ব্যাটারি কনজাম্পশনটা একটু বেশি থাকতে পারে। এবং এরকম বিকন ইন্টারভেলে একটু কম ব্যান্ডউইথ অর্থাৎ একটু কম থ্রুপুট প্রোভাইড করে রাউটার, সো ক্লায়েন্টকে অবশ্যই একটু বেশি ব্যস্ত থাকতে হয়, বারবার রাউটারের সাথে ডাটা আদান প্রদান করতে হয়। এবং এটা যেখানে ব্যবহার করবেন সেরকম এনভায়রনমেন্ট হচ্ছে একটু বিজি প্লেস অর্থাৎ ধরেন যে ক্যাফে অথবা শপিং মল যেখানে প্রচুর পরিমাণ ডিভাইস একসঙ্গে থাকার সম্ভাবনা আছে এবং তারা প্রচুর নড়াচড়া করে। এছাড়া যারা বাসায় গেমিং করেন তাদের প্যাকেটগুলো কিন্তু একটু ছোট ছোট থাকে বা মাঝারি সাইজের থাকে, সেক্ষেত্রে ব্যাটারি ড্রেন হলেও কিন্তু কোনো সমস্যা নাই, বাট ল্যাটেন্সি আপনাকে অনেক কমাই দিবে। সো এই সেটিংসটা গেমিং এর জন্য খুবই ইফেক্টিভ এবং গেমিং বান্ধব একটা সেটিংস।
তবে যারা বিকন ইন্টারভেলকে একটু বাড়ায় দিতে চান, অর্থাৎ 75 থেকে 100 TU এবং ডিটিম ইন্টারভেলকে রাখবেন 1 থেকে 2 এর মধ্যে, তারা আবার ভিডিও স্ট্রিমিং এবং ভিওআইপি ফোকাসড যদি কাজ থাকে সেখানে ভালো ফলাফল পাবেন। ইন্টারভেল কম থাকায় প্যাকেট দ্রুত পৌঁছাবে, ডিভাইসগুলো ভালো রেসপন্সিভ থাকবে এবং স্মুথ স্ট্রিমিং করা পসিবল হবে এবং ব্যাটারি কনজাম্পশনও এই ক্ষেত্রে আগেরটার মতো না হলেও খানিকটা বেশিই থাকবে। এবার বিকন ইন্টারভেল 100 থেকে 200 TU এবং ডিটিম ইন্টারভেল 5 থেকে 10 এর মধ্যে রাখলে এটা তাদের জন্যই পারফেক্ট হবে যারা আসলে আইওটি সেন্ট্রিক হোম অথবা এনভায়রনমেন্টে আপনাদের ডিভাইসগুলোকে অপারেট করেন। অর্থাৎ ধরেন যেখানে প্রচুর পরিমাণ আইওটি ডিভাইস আছে যেগুলো আবার ব্যাটারি দ্বারা পাওয়ার নিয়ে চলে, স্লিপ টাইম বেশি থাকার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাকআপ এনশিওর হবে, ফলে আপনার পাওয়ার সেভ হবে এবং সেন্সর অপারেটেড যে ডিভাইসগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই সেটিংসগুলো কিন্তু বেশ ভালো কার্যকর। এবার ইন্টারভেলকে যদি একটু লঙ্গার করে ফেলেন, অর্থাৎ ধরেন 200 থেকে 300 TU এবং ডিটিম ইন্টারভেলকে 3 থেকে 4 রাখেন, তাহলে ডিভাইসগুলোর উপরে একদমই প্রেসার পড়বে না। বেটার ব্যান্ডউইথে আপনারা মোবাইল ফোনগুলো অপারেট করতে পারবেন এবং মোবাইল ফোনের যে পাওয়ার কনজাম্পশন সেটাও কিন্তু অনেকখানি কমে আসবে। তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন নিয়ে আপনি যদি রাউটারের বাইরে চলে যান এবং পুনরায় রেঞ্জের মধ্যে ঢোকেন তাহলে রিকানেক্ট হতে একটু সময় নেবে, যেহেতু দুই ক্ষেত্রে আপনার ইন্টারভেলটা অনেক বেশি। এবং যে ডিভাইসগুলো আসলে রোমিং করবে ইউনিট থেকে ইউনিট, যেমন ধরেন যে মেশ ইউনিটের একটা ইউনিট থেকে যখন আরেকটা ইউনিটে ট্রান্সফার হবে তখন কিন্তু সময় বেশি নেবে। সো এইসব ইন্টারভেল আসলে ঘরের ভিতরে ইউজ করার জন্য পারফেক্ট না। এগুলোর ইউজ কেস হচ্ছে লং রেঞ্জে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, দেন একদম স্ট্যাটিক এনভায়রনমেন্ট যেখানে আছে, যেখানে খুব বেশি ডিভাইস নড়াচড়া করে না অথবা ডিসকানেকশন হয় না, এরকম জায়গায়। অর্থাৎ ডিভাইসগুলো অলওয়েজ অথবা বেশিরভাগ সময় ওয়াইফাই রাউটারের আওতার মধ্যেই থাকে। এবার সাম এক্সট্রা নোটস ফর ইন্টারভেল টুইনস। ভিডিও দেখে এই পর্যন্ত আসছেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রো বানাইতে গিয়ে হয়তো বা অনেক বেশি প্রেশার দিয়ে ফালাইছি মাথার উপরে, অনেক ধকল হয়তো আপনাকে পোহাইতে হয়েছে। সো আর বিরক্ত না করি, যাওয়ার আগে একটা কথা বলে যাই, অবশ্যই আপনার কন্ডিশনের সাথে মিলাইয়া তারপরে বিকন ইন্টারভেল এবং ডিটিম ইন্টারভেল নির্ধারণ করবেন। মনের মাধুরী মিশিয়ে এগুলো সেট করার কোনো অপশন নাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।